আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মন্টুরি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণী বাংলা অর্থাৎ 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নে নমুনা প্রশ্নের উত্তর ও কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিয়ে হাজির হয়েছি। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তোমরা জানো যে তোমাদের 10ই জুলাই অর্থাৎ সপ্তম শ্রেণীর জন্য কি হবে, এই যে বাংলা ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন মূলত অনুষ্ঠিত হবে। আর তোমরা জানো যে যেই দিন এই পরীক্ষা হয় তার আগের রাতে তো তোমাদের জন্য কোশ্চেন কি করা হয়, পাবলিশ করা হয়। আর এই কোশ্চেনটা পাবলিশ করা হয় মূলত সন্ধ্যা 7টার পরে। আর আমরা চেষ্টা করব যে প্রশ্ন পাবলিশ হওয়ার সাথে সাথে কোশ্চেন এবং এর উত্তর সহ আমার চ্যানেলে আপলোড করা। তাহলে তোমাদেরকে আবারও বলতে চাই যে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, যাতে এইরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা এর নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো আমরা এই বাংলা পাঠ্যপুস্তকের কতটুকু পড়তে হবে চলো একটু দেখে নেওয়া যাক। আসলে বাংলা পাঠ্যপুস্তকে মূলত 1 থেকে যে 4র্থ অধ্যায় আছে এই 4র্থ অধ্যায় পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ এখানে দেখো প্রথম অধ্যায়ে আমাদের কি দেওয়া আছে যে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ। তারপরে দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে যে প্রমিত ভাষায় কথা বলি। তারপরে তৃতীয় অধ্যায় রয়েছে মূলত কি অর্থ বুঝে বাক্য লিখি। তারপরে চতুর্থ অধ্যায় রয়েছে মূলত চারপাশে লেখার সাথে কি হয় পরিচিত হই। অর্থাৎ এখানে যে 4টা অধ্যায় দেওয়া আছে এই 4টা অধ্যায়ে তোমাদের কাজ থাকবে যে যে একক কাজগুলো এবং দলগত কাজ এবং কিছু ছক পূরণ রয়েছে। এই ছক পূরণগুলো তোমরা অবশ্যই ভালোভাবে কি করবে পূরণ করবা, তাহলে তোমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। তারপরেও তোমাদের জন্য কিছু সব থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি, চলো আমরা সেগুলো একটু দেখে নেই। যে প্রথমত আমরা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি কি যে অনুচ্ছেদ দাগ দেওয়া শব্দগুলোতে মর্যাদা অনুযায়ী সঠিক সর্বনাম ও ক্রিয়া ব্যবহার করো। অর্থাৎ দেখো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এখানে কি বলতেছে যে আমার নানা একবার খুবই অসুস্থ হয়ে পড়লেন, তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদর হাসপাতালে গেল। অর্থাৎ এখানে একটা ভুল আছে, এখানে মর্যাদা সম্পর্কে মর্যাদা ক্রম অনুসারে মূলত সর্বনাম আর ক্রিয়া বসাইতে হবে। তারপরে হাসপাতালে ডাক্তার বলছিল যে কদিন রোগীকে হাসপাতালে থাকতে হবে। ওই সময় নানা 3-4 দিন হাসপাতালে ছিল। তাহলে মা হাসপাতালে থেকেই নানা সেবা করত। আসলে যেহেতু নানা আমার বয়সের থেকে অনেক বড় এবং একজন সম্মানিত ব্যক্তি, এই কারণে তাকে কিভাবে আমরা সম্মান দেখিয়ে মূলত সর্বনাম ও ক্রিয়াগুলো ব্যবহার করতে পারবো। তো চলো আমরা একটু দেখে নেওয়া যাক। তার মানে আমরা দেখো উত্তরে কি বলতে পারি যে আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়লেন, তাকে অর্থাৎ এখানে দেখো চন্দ্রবিন্দু আছে বাট এটাতে কিন্তু কি নেই, চন্দ্রবিন্দু নেই, তার মানে এটা একটা কিন্তু ভুল আছে। তারপরে কি বললো যে তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদর হাসপাতালে এই যে গেলেন, যেহেতু সম্মানিত ব্যক্তি এই কারণে গেলেন দিলাম। তারপরে হাসপাতালে ডাক্তার বলেছিলেন যে কদিন রোগীকে হাসপাতালে থাকতে হবে। ওই সময় নানা 3-4 দিন হাসপাতালে ছিলেন। মা হাসপাতালে থেকে নানা সেবা করতেন। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে আমরা নমুনা প্রশ্ন হিসেবে আরেকটাকে নিতে পারি। এখানে কি বলতেছে যে যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে আমার মনে হয় সেগুলো লেখো। তার মানে আমরা উত্তরে কি বলতে পারি যে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হলো কি যে ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা। তারপরে গলার স্বর উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা। তারপরে ইতিবাচক অঙ্গভঙ্গি হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝায়। তারপরে অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া। যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্য থেকে কথা বলা। তারপরে যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই ব্যাপারে অপর ব্যক্তির মতামত অনুভূতি ও গুরুত্ব বোঝার চেষ্টা করা। তারপরে 6 নম্বরে আলোচনার ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় হচ্ছে তা বিবেচনায় রাখা এবং চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করা। অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনা না তোলা এবং সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা। স্থান ও পরিস্থিতি রীতিনীতি বিবেচনা করা। তারপরে আমরা পরবর্তী একটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ শব্দ খুঁজে বের করো।
তার মানে এখানে দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে, কি বলতেছে যে সময়ের সাথে ব্যবহার করে জীবনকে সুন্দর ও সার্থক, তার মানে এগুলো কিন্তু একটা কি বিশেষণ করে তোলা যায়। কিন্তু যারা সময়কে হেলায় হারায় তাদের জীবনে সাফল্য আশা করা যায় না। অবহেলার সময় বিনষ্টকারী ব্যক্তিরা ছাত্র জীবন, কর্মজীবন ও ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতা আর হতাশা বয়ে বেড়ায় এবং জীবনের প্রত্যাশিত সাফল্য অর্জন করার জন্য সময়ের মূল্যবান সর্বাধিক গুরুত্বপূর্ণ। এবং অনেক প্রতিভাবান ও ধীশক্তি সম্পন্ন যুবককে শুধু সময়ের প্রতি উদাসীনতার জন্য জীবনের দুঃখকে এবং কষ্টকে মেনে নিতে হচ্ছে। চলো আমরা এই অনুচ্ছেদ থেকে এখন হচ্ছে বিশেষণগুলো খুঁজে বের করি। আসলে বিশেষণ কি? এই তোমার হচ্ছে বিশেষে দোষ, গুণ, অবস্থা ও সংখ্যা ইত্যাদি প্রমাণকে কি করবে বোঝাবে। অর্থাৎ তাহলে আমরা এই অনুচ্ছেদ থেকে কি কি এই বিশেষণ খুঁজে পাই, যেমন হচ্ছে সুন্দর, সার্থক, বিনষ্টকারী, প্রত্যাশিত, প্রতিভাবান, দুঃখকে দুঃখকে বা কষ্টকে অর্থাৎ ইত্যাদি, এই সকল জিনিসই মূলত হচ্ছে কি তোমার বিশেষণ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে আমরা নিচের দিকে যদি আসি, তাহলে এখানে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে একটি বক্তৃতা লিখো। তার মানে আমরা নমুনা উত্তরে কি বলতে পারি যে মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার আজকে বক্তব্যের বিষয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য এবং এই বিষয়ে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। তারপরে মূলত যে কি করতে হবে যে এখানে প্রিয় সুধী সম্বন্ধ করে মূলত হচ্ছে এখানে আমাদের যে 21শে ফেব্রুয়ারি আছে, এই 21শে ফেব্রুয়ারি সম্পর্কে তোমরা এখান থেকে এই বক্তব্যটা একটু বলবা। আমি আর পড়তেছি না, এখানে কি আছে তোমরা এখান থেকে একটু এগুলো পড়ে নেবা যে আসলে এখানে কি কি বলা আছে। তারপরে যদি নিচের দিকে আসি, আবারও কথার মাঝে তোমাদেরকে আবারও কিছু বলার আগে আবারও সুধী মণ্ডলী বা সুধী এরকম কিছু সম্মানজনক কিছু সম্বোধন করে মূলত আবারও বক্তৃতা শুরু করতে হবে। তোমরা এখান থেকে একটু পড়ে নেবা যে আসলে এখানে কি কি বলা আছে। তারপর আমরা যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসতে থাকলে আমরা দেখবো যে আসলে আমরা একদম কথার শেষে তাহলে কিভাবে আমরা এই বক্তৃতাকে শেষ করতে পারি। তার মানে এইভাবে শেষ করতে পারি যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। অর্থাৎ এইভাবে তোমরা কি করতে পারো, একটা বক্তৃতা খুব সহজে দিতে পারো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।